হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব খবর, মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান, ইস্টবেঙ্গল সব নিয়ে কিন্তু আজকে জমজমাট খবর। চোট আঘাতের সমস্যায় কিন্তু ইস্টবেঙ্গল একেবারে জর্জরিত। নতুন বিদেশি কি আসবে ইস্টবেঙ্গলে, এইসব তো আছেই। মোহামেডানে চলে এলো নতুন বিদেশি, মোহনবাগানে অনিরুদ্ধ থাপার কি খবর, তো সব খবর নিয়ে কিন্তু আজকে জমজমাট একটা ভিডিও হতে চলেছে। আর এই ভিডিও দেখবে তার আগে আমি বলবো যে রোজ যেটা বলি সেটা আরও একবার বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, প্রথমে কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে কথা বলবো। আর মোহামেডান স্পোর্টিংয়ে খেলার জন্য কিন্তু নতুন অস্ট্রিয়ান বিদেশি ফুটবলার তিনি কিন্তু চলে এলেন। নাম হচ্ছে মার্ক আন্দ্রেস মরবক। এই ফুটবলারটি কিন্তু অস্ট্রিয়া লিগেই খেলেছেন এবং সেখানে স্ট্রামগ্রাজের মতন টিমে কিন্তু তিনি ছিলেন। এছাড়া অস্ট্রিয়ার যুব দলেরও কিন্তু তিনি খেলেছেন, অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে। মূলত মিডফিল্ডার, 5 ফুট 10 ইঞ্চির এই ফুটবলারটি, 30 বছর বয়স। 2024 সালে শেষ ক্লাব ফুটবল খেলেছেন, তারপর কিন্তু তিনি আর ফুটবল খেলেনি, মানে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি ফুটবলের মধ্যে ছিলেন না। তো এখন দেখার যে তার ফিটনেস লেভেল কেমন আছে। তবে তিনি কিন্তু আজকে মোহামেডান স্পোর্টিংয়ের অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন কলকাতায় এসেই, এবং বোঝাই যাচ্ছে যে ফুটবলারটিকে খেলানোর ব্যাপারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়ালরা কতটা সিরিয়াস। সেই কারণে কিন্তু তার জেট ল্যাগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু কলকাতায় এসেই প্রথম দিনে কোনো রেস্ট না নিয়ে মোহামেডান অনুশীলনে কিন্তু যোগ দিলেন। আর অন্যদিকে নতুন বিদেশির আগমনের দিনেই কিন্তু মোহামেডানের সুর কাটলো। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিসেভ তিনি কিন্তু পদত্যাগ করলেন এবং আজ প্র্যাকটিসেই কিন্তু দলের ফুটবলারদের জানিয়ে দেন যে তিনি আর কোচ থাকছেন না। এবং পরবর্তী সময় প্রেস কনফারেন্স করে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কোচ জানিয়ে দিলেন যে তিনি এই মুহূর্তে তিনি প্রাক্তন হয়ে যাচ্ছেন, আর মোহামেডান স্পোর্টিংয়ে তিনি কোচিং করাবেন না। এবং বিশ্বস্ত সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তা হলো যে মোহামেডান স্পোর্টিং থেকে তিনি 3 মাস ধরে বেতন পাচ্ছেন না, আর সেই কারণে কিন্তু তিনি তিতিবিরক্ত হয়ে মোহামেডান স্পোর্টিং ছাড়ছেন। আর এই মুহূর্তে বলা যায় যে চেরনিসেভের কিন্তু সেভাবে পারফরমেন্সও ভালো ছিল না মোহামেডান স্পোর্টিং। এই মুহূর্তে 13 দলের লিগের মধ্যে মোহামেডান স্পোর্টিং আছে 12 নম্বরে। তো সেই কারণে কিন্তু কর্মকর্তারাও আন্দ্রে চেরনিসেভের পারফরমেন্সের উপর তিতিবিরক্ত ছিল। তো একটা ঝামেলা দীর্ঘদিন ধরে চলছিল মোহামেডান স্পোর্টিং অন্দরে, আর সেই ঝামেলা থেকে কিন্তু আজ বলা যায় যে মূলত মোহামেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিসেভ পদত্যাগ করলেন। এবং তা মোহামেডানের কোচ আন্দ্রে চেরনিসেভের পদত্যাগের সাথে সাথে কিন্তু গোলকিপার কোচ ললিত থাপাও কিন্তু পদত্যাগ করলেন এবং নতুন গোলকিপার কোচ নেওয়া হবে, যা শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ে। আর এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের কোচিংয়ের দায়িত্ব কিন্তু সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে মেরাজউদ্দিন ওয়াদু। এবার আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে। আর মোহনবাগান সুপার জায়েন্টের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা চোটের জন্য কিন্তু কয়েকটি ম্যাচ খেলতে পারেননি এবং দলের সাথে অনুশীলনও করছিলেন না। তবে এই মুহূর্তের খবর, তিনি কিন্তু দলের অনুশীলনে কিন্তু যোগ দিয়েছেন। তবে দলের সাথে অনুশীলন না করলেও তিনি কিন্তু রিহ্যাব নিচ্ছেন এবং যা শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন এবং হয়তো আর 1-2 ম্যাচ পরেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট জার্সি গায়ে কিন্তু আমরা আবার খেলতে দেখবো মোহনবাগানের এই মিডফিল্ড জেনারেল অনিরুদ্ধ থাপাকে। আসি আগে একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে। আর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু আজ ছিল ডার্বি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। আজ ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের সাথে। তুল্যমূল্য একটা দারুণ ম্যাচ হলো, কিন্তু এই ম্যাচে আজ কোনো পক্ষই গোল করতে পারেনি এবং ম্যাচ কিন্তু গোল শূন্যভাবে ড্র হয়েছে। এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলে যেন শনির দশা কাটছেই না। গতকাল অনুশীলনে হাঁটু ঘুরে গেছিল হিজাজি মায়েরে, যা আজ এমআরআই হবে। আর তার সাথে কিন্তু ক্লেটন সিলভার কুচকিতে স্ক্যান করার পর জানা গেছে যে কুচকিতে গুরুতর চোট। তো এই 2 ফুটবলারকে তো ইস্টবেঙ্গল এই সিজনে আর পাচ্ছে না, এরা একেবারে সিজন আউট হয়ে গেল। তো এর সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গলের এবারে একের পর এক ফুটবলারের চোট, আর যার ফলে কিন্তু ভুগতে হচ্ছে এই মুহূর্তের কোচ অস্কার ব্রুজোকে। তো এই নিয়ে যদি তোমাদের সাথে একটু কথা বলি, তো এই চোট পাওয়া ফুটবলারদেরকে কিন্তু একাধিক ফুটবলারকে এবারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সই করেছে, যার ফলে কিন্তু শুধু ইস্টবেঙ্গল কোচদেরকে ভুগতে হচ্ছে না, ইস্টবেঙ্গলের প্রতিটি সমর্থককেও ভুগতে হচ্ছে। আর আমি যদি মোহনবাগানের অফিসিয়ালদেরকে নিয়ে কথা বলি, তারা যদি কোনো ভুল বলে বা কিছু অন্য কাউকে টেনে কোনো কথা বলে বা ইস্টবেঙ্গলকে টেনে কথা বললে আমি তার যেমন জবাব দিই, তেমন কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে যে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের নিয়েও একটা ভিডিও বানানো দরকার। কেননা ইস্টবেঙ্গল অফিসিয়ালরা যেভাবে টিম করেছে এ মরশুমে, সেটা কিন্তু আরও ভেবেচিন্তে টিম করা উচিত ছিল।
আর কিছু নামী প্লেয়ারের পেছনে ছুটেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হয়েছিল প্রথম দিকে যে এই ফুটবলারকে নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময় কিন্তু একটু যদি বিশ্লেষণ করে দেখা হয় তাহলে কিন্তু একাধিক চোটপ্রবণ ফুটবলারকে কিন্তু দলে সই করানো হয়েছিল, আর যার ফলে কিন্তু এই মুহূর্তে ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলের প্রতিটি আপামর সমর্থককে। সেটা কিভাবে আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করে যদি বলি, হিজাজি মায়ের ক্লেইটন সিলভার কিন্তু চোট ছিল না, এদের চোটটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, সেটা নিয়ে বলছি না। কিন্তু আমি যদি প্রথমেই বলি সাউল ক্রেসপোর কথা, গত মরশুমে কিন্তু মাঝপথে সাউল ক্রেসপো সুপার কাপের পর চোট পায় এবং তাকে কিন্তু আইএসএল এর একাধিক ম্যাচে আমরা দেখতে পাইনি, কম করে 7 থেকে 8টা ম্যাচে সাউল ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে পারেনি। তারপরও কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালরাই সাউল ক্রেসপোর সাথে কিন্তু 2 বছরের চুক্তি করলো। একটা ইনজুরি প্রবণ ফুটবলারের সাথে 2 বছরের চুক্তিটাকে মেনে নেওয়া যায়, আর যার ফলে কিন্তু এই মরশুমেও সাউল ক্রেসপো একাধিক ম্যাচ খেলতে পারছে না এবং এখন পর্যন্ত হিসাব করে দেখা গেছে যে গত মরশুম আর এই মরশুম মিলিয়ে কিন্তু সাউল ক্রেসপো প্রায় 8টি ম্যাচ খেলতে পারেনি। তারপরের ফুটবলার প্রভাত লাকড়া কিন্তু গত মরশুম থেকেই কিন্তু চোট আঘাতে ভুগছিল জামশেদপুর এফসিতে যখন ছিলেন। তারপরও কিন্তু প্রভাত লাকড়াকে নিয়ে আসা হয়েছে এবং প্রভাত লাকড়া কিন্তু হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন, তার মধ্যে কিন্তু বারে বারে চোট আঘাত সমস্যায় পড়েছেন এবং ইস্টবেঙ্গল কিন্তু তার সার্ভিস পাচ্ছে না। পরবর্তী ফুটবলার রাকিবও গত মরশুমে চোটের জন্য কিন্তু একাধিক ম্যাচ খেলতে পারেনি, তারপরও রাকিবকে রেখে দেওয়া হয়েছে। রাকিব এই মরশুমে ভালো ফুটবল খেলছিল এবং অস্কার বুজো আসার পর তার ডিফেন্সিভ কোয়ালিটিরও কিন্তু বলা যায় যে একটা ডেভেলপ হয়েছিল, কিন্তু এই ফুটবলারটিও কিন্তু চোট পায় এবং তাকেও কিন্তু লাস্ট 4-5টা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে পাচ্ছে না, যার ফলে কিন্তু ডিফেন্স লাইন নিয়ে একটা সমস্যার মধ্যে ভুগতেই হচ্ছে রাকিব আর প্রভাত লাকড়াকে না পাওয়ায়। পরবর্তী ফুটবলার নিশু কুমার, গত মরশুমে তো চোট আঘাত সমস্যা ছিল, এই মরশুমে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে নিশু কুমারকে ইস্টবেঙ্গল পায়নি। লাস্ট 2-3টে ম্যাচে নিশু কুমার ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলছে, কিন্তু তার আগে কিন্তু নিশু কুমারকে ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল এএফসি কোথাও কিন্তু ইস্টবেঙ্গল তার সার্ভিস পায়নি। তো বুঝতে পারছো পুরো ডিফেন্স লাইন যেটা ইস্টবেঙ্গলের চোট প্রবণ ফুটবলারদেরকে কিন্তু সই করানো হয়েছিল। এছাড়া কিন্তু হেক্টর ইউজ থেকে কী কারণে সই করানো হলো সেটা কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না। গত মরশুমে মোহনবাগানে হয়ে একটা মাঝারি মানের পারফরমেন্স করেছিল, খুব যে আহামরি পারফরমেন্স ছিল তা না, আবার করেজ পারফরমেন্স করেছিল এবং তারপরে কিন্তু হেক্টর ইউজ থেকে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দেয় এবং হেক্টর ইউজের একটা এজ হয়েছে, তো এই এজ হওয়ার ফলে কিন্তু যথেষ্ট স্লথ হয়ে গেছে। তারপরে হেক্টর ইউজ থেকে সই করানো হলো এবং সই করানোর পর আমরা দেখছি হেক্টর ইউজের বারে বারে চোট হচ্ছে এবং হেক্টর ইউজে এতবার চোট হচ্ছে যে তাকে 1-2 ম্যাচ পাওয়া গেলে পরে 2-3টে ম্যাচ করে তাকে আর পাওয়া যাচ্ছে না এবং আগামী যে এফসি গোয়া ম্যাচ আছে সেই ম্যাচও হেক্টর ইউজ থেকে যে ইস্টবেঙ্গল জার্সি গায়ে পুরো 90 মিনিট খেলতে পারবে কিনা তারও কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এরকম একাধিক ফুটবলার যাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল সই করেছে, তাদের শুধুমাত্র চোট প্রবণ ফুটবলার হওয়া সত্ত্বেও তারা, তো এরকম ফুটবলারকে কেন সই করানো হলো একাধিক ফুটবলারকে, সেটা কিন্তু মাথায় ঢুকছে না। আর এই দায় কিন্তু অবশ্যই কর্মকর্তাদের নিতে হবে, যারা ইস্টবেঙ্গলের টিম করেছেন তাদের তো এই দায়ও নিতেই হবে। এছাড়া কিন্তু এই মরশুমে একাধিক ফুটবলারের চোট হয়েছে, আনোয়ার আলী থেকে শুরু করে মার্ক জোতান পুইয়া, যাদের নাম বললাম তারা তো চোট আঘাতে ভুগছে এবং যাকে খুব আশা করে নিয়ে আসা হয়েছিল সেই মিডফিল্ড জেনারেল মাদি তালারও কিন্তু এই চোটের জন্য পুরো মরশুম কিন্তু ছিটকে গেছে। তো বুঝতেই পারছো ইস্টবেঙ্গল দলে তো চোট আঘাত একটা টিমের পার্ট অফ দ্য গেমই বলা যায়, তো এইগুলো তো হতেই থাকে, কিন্তু চোট থাকা সত্ত্বেও ফুটবলারদের সাথে কেন কন্ট্রাক্ট বাড়ানো হয়েছে বা 2 বছর 3 বছর করে কন্ট্রাক্ট হয়েছে, কিসের স্বার্থে হয়েছে, এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আর এই জন্যে কিন্তু ভুগতে হচ্ছে প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থককে, কেননা গত 5 বছর ধরে ইস্টবেঙ্গলরা যা আইএসএল এ পারফরমেন্স করছে তাতে কিন্তু ইস্টবেঙ্গলের অপোজিটে যেই ক্লাব আছে মোহনবাগান সুপার জায়ান্ট, তাদের সমর্থকেরা কিন্তু পাড়া থেকে শুরু করে স্কুল কলেজ অফিস সব জায়গায় কিন্তু কটূক্তি করতে ছাড়ছে না। আর এর দায়ও নিতে হবে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের, এই কারণে গত 5 বছর তারা হাতে সময় পাওয়ার পরও কোনো একটা পার্মানেন্ট স্পন্সর জোগাড় করতে পারেনি, ইনভেস্টার জোগাড় করতে পারেনি, যার ফলে বারে বারে ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। কখনো আই লিগে যখন ছিল কোয়েসকে নিয়ে আসা হয়েছে, আইএসএল এ আসার পর এসসি মানে সি সিমেন্ট এবং পরবর্তী সময় ইমামি, কিন্তু একটা স্টেবল স্পন্সর যে দরকার একটা ভালো টিম করতে গেলে সেটা কিন্তু কখনোই করতে পারেনি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট, যে একটা ভালো বিনিয়োগকারী নিয়ে আসবো, একটা স্টেবল দীর্ঘদিন থাকবে, কম করে 5 থেকে 10 বছর থাকবে, এরকম কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আসেনি। আমরা দেখছি 2 বছর টিম করছে, 3 বছর টিম করছে, পরবর্তী সময় কিন্তু ইস্টবেঙ্গলে সেই স্পন্সররা থাকছে না, টিম ভেঙে যাচ্ছে, আবার নতুন ফুটবলার নিয়ে আসা হচ্ছে। একটা যে স্টেবল টিম
সেই স্টেবল টিম কিন্তু ইস্টবেঙ্গলের 5 মরশুম ধরে কিন্তু আমরা একবারও দেখতে পাইনি। তো এর দায় অবশ্যই ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নিতে হবে। মুখে বড় বড় কথা বলে বুলি দিয়ে কোনো লাভ নেই, কেননা প্রতিটি যে ইস্টবেঙ্গল আজকে ম্যাচ হারছে বা প্রতিটি ব্যর্থতার দায় আজকের দিনে দাঁড়িয়ে বলছি ইস্টবেঙ্গল অফিসিয়ালদের, কেননা ইস্টবেঙ্গল অফিসিয়ালদের বোঝা উচিত যদি পারফরমেন্স দিতে না পারি তাহলে ওই চেয়ারে থাকারও কিন্তু ক্ষমতা নেই, কেননা ওই চেয়ারটা আর ইস্টবেঙ্গল ক্লাবটা কিন্তু জনতার। দুদিনকার কোনো ফ্র্যাঞ্চাইজি দলের নয় যে আজ এলাম 10 বছর খেললাম আবার উঠে গেলাম, যেমন ভারতীয় ফুটবলে একাধিক ক্লাবের হয়েছে, মহিন্দ্রা ইউনাইটেড থেকে সালগাঁওকার, জেসিডি, এরকম একাধিক ফুটবল ক্লাব এসছে গেছে, কিন্তু সমর্থক বিস্তৃত একটা ইস্টবেঙ্গল ক্লাব যাদের কোটি কোটি সমর্থক সারা পৃথিবী জুড়ে আছে, ভারতবর্ষের ছাড়াও যাদের কোটি কোটি সমর্থক পৃথিবী জুড়ে আছে, সেই ইস্টবেঙ্গল সমর্থকদের ইমোশন নিয়ে খেলা করার অধিকার কিন্তু এই ধরনের অফিসিয়ালদেরকে কিন্তু কেউ দেয়নি। ইস্টবেঙ্গল অফিসিয়ালদের এখন কিন্তু ভাবা উচিত যে আগামী দিনে কিভাবে ভালো টিম করা যায়। একাধিক ফুটবলারের চোট হয়ে গেছে, তারপর হিজাজি মায়ের এবং ক্লেটন সিলভা আউট হয়ে যাবে, তাদের সাবস্টিটিউট ফুটবলার কিভাবে আনা যায়, যেমন আর সময় খুব কম হাতে, আর মাত্র 3 দিন, মানে আজকের দিনটা কেটে গেলে 2 দিন পড়ে আছে, 2 দিনের মধ্যে নতুন বিদেশি ফুটবলার আনা কতটা সম্ভব বা ফ্রি ফুটবলার নিয়ে আসতে হবে, কেননা আইএসএল এর আশা প্রায় শেষই হয়ে গেছে, শেষ আর প্রায় না পুরোই শেষ। আর এখন সুপার কাপ আর এএফসিতে যাতে ভালো কিছু করা যায় তার জন্য কিন্তু ইমিডিয়েটলি ভালো দুজন ভালো মানের বিদেশি কিন্তু নিয়ে আসতে হবে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের। যদি না আনতে পারে তবে কিন্তু প্রতিটি ক্ষেত্রে এই ব্যর্থতার দায়ভার কিন্তু তাদের নিজেদের মাথাতেই নিতে হবে। এখনকার মতন বন্ধুরা এই পর্যন্ত, নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।